Smoking is injurious to health. It causes cancer. প্রকৃতির নিয়মে মেয়েদের শরীরের গঠন খুবই জটিল। জীবনচক্রের প্রতিটি পর্যায়ে শারীরিক কারণে মেয়েরা কষ্ট ভোগ করে। কষ্টের কথা কখনো স্বভাবগত কারণে মেয়েরা গোপন করে, কখনো আপনজনের কাছ থেকে পায় চরম অবহেলা। সৃষ্টি হয় একের পর এক দুরারোগ্য রোগের, অকালে ঝরে যায় কত প্রাণ। এখনো গ্রামে বহু মেয়ের ঘরে বাচ্চা হয় অশিক্ষিত দাইমা কিংবা হাতুড়ে ডাক্তারের তত্ত্বাবধানে। বাচ্চা প্রসব করতে গিয়ে পেচ্ছাবের থলি, পায়খানার রাস্তা, যোনিপথ এবং জরায়ু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীকালে মেয়েটি পেচ্ছাব পায়খানার কষ্ট, সাদাস্রাব, কোমরে যন্ত্রণা, সহবাসে ব্যথা আরও অনেক সমস্যায় ভুগতে থাকে, হয়ে যায় রোগের ডিপো। জরায়ুর মুখে সাধারণ ঘা বাড়তে বাড়তে একদিন পরিণত হয় ক্যান্সারে, যে ক্যান্সার প্রতি 7 মিনিটে ভারতবর্ষে একটা মেয়ের জীবন কেড়ে নিচ্ছে। বন্ধ্যাত্ব বর্তমান যুগে আরেকটি জ্বলন্ত সমস্যা। পল্লী সমাজে বাচ্চা না হলে মেয়েদের অনেক কটু কথা শুনতে হয়। কোনো শুভ কাজে তাদের ডাকা হয় না। কিছু হাতুড়ে ডাক্তারের পাল্লায় পড়ে বন্ধ্যাত্ব আরও জটিল আকার ধারণ করে। ঘটিবাটি বিক্রি করেও যখন স্বামী স্ত্রী বাচ্চার মুখ দেখতে পায় না, দাম্পত্য সম্পর্ক হারায় মাধুর্য। সারা জীবনের হতাশা এসে গ্রাস করে, কত সম্পর্ক ভেঙে যায়। বৃষ্টি হচ্ছে, ফোনেও ড্রাইভারকে পাওয়া যাচ্ছে না। সেলিমবাবু, আপনার ড্রাইভার কোথায়? আমার ড্রাইভার তো গাড়িতে আছে। ফোন করে বললাম বৃষ্টি কমলে তারপরে বেরোবো। আসলে ব্যাপারটা কি জানেন, বাড়িতে একটা বিশেষ কাজ আছে। বৃষ্টিটা একটু কমুক, তারপর না হয় বেরোবো। আসুন না, একটু গল্প করি। আর বলবেন না, এক ভদ্রলোক আমার চেম্বারে তার বউকে নিয়ে এসেছে। বউটি যা যা বলছে তাতে বুঝলাম জরার মুখে সাধারণ ঘা, কিন্তু নিশ্চিত হওয়ার জন্যে আমাকে তো পরীক্ষা করে দেখতে হবে। লোকটি বলছে দেখা যাবে না। ফ্রেঞ্চ না দেখলে রোগ নির্ণয় করবেন কি করে? বুঝলেন সেলিম ভাই, এরকম ঘটনা আমার জীবনে আরেকবার ঘটেছিল, সম্ভবত 1990 সাল হবে। সবে মাত্র মধ্যাহ্ন ভোজন সেরে বিশ্রাম নিচ্ছি। এই বলো। সিনেমা দেখতে যাবে? অনেকদিন হলে গিয়ে সিনেমা দেখতে। ঠিক আছে, চলো। টিনা, দেখ তো বাইরে কে এসেছে। ডাক্তারবাবু আছেন? ডাক্তারবাবু বিশ্রাম নিচ্ছেন, কাল সকালে আসবেন। শোনেন না, আমার স্ত্রী না খুব অসুস্থ। বলেন না, এই মেটিয়াপুরুষ থেকে ইসমাইল ভাই পাঠিয়েছে। ওদের বাইরে ঘরে অপেক্ষা করতে বলো, আমি চেম্বারে আসছি। আসুন। এই, তোমরা ভেতরে এসো। আসছি। চল, এসো এসো এসো। ডাক্তারবাবু, গফুর মোল্লা এবং তার স্ত্রী আতর আমার খুবই পরিচিত। আতর বেচারির খুব কম বয়সে বিয়ে হয়েছিল। কম বয়সে পরপর 4টে বাচ্চা। বাচ্চাগুলো ঘরেই হয়েছিল। এখন আতর বিভিন্ন সমস্যায় ভুগছে। প্রস্রাব ধরে রাখতে পারে না, পায়খানা কষা হলে পায়খানার দ্বারের কাছে ঢেলা পাকিয়ে থাকে। মাসিকের সময় প্রচণ্ড ব্যথা, প্রচুর সাদাস্রাব হয়। প্রস্রাবের জায়গাটা চুলকোয়, মেলামেশা করলে ব্যথা লাগে,
দয়া করে আপনি আতরকে দেখে দেবেন। ইতি ইসমাইল। নিন, এই টেবিলে শুয়ে পড়ুন। ডাক্তারবাবু, আপনি এক কাজ করুন না, আপনি এমনি ওষুধ লিখে দিন। হ্যাঁ, মাফ করো ভাই, রোগীকে না দেখে আমি ওষুধ দিই না। এই চল, তোকে মেয়ে ছেলে ডাক্তারের কাছে নিয়ে যাবো, চল। ডাক্তারদা, আজ আমি আপনাকে সব বলবো। 2 বছর ধরে কষ্ট পাচ্ছি, গায়ে করে না। ডাক্তারের আবার ছেলে মেয়ে বিচার কেন? ডাক্তারই তো সবার মা বাপ। আতর ভালো হবে না বলছি, কিন্তু চলে আয় বলছি। গফুরদা, রোগ হলে ডাক্তার দেখাতে হবে। দাদা বাবু, তুমি আতরকে দেখো, আমি আছি। ধুর। ডাক্তার হয়েছে ডাক্তার, উনি দেখবে তারপরে প্রেসক্রিপশন লিখবে। আরে আমাদের অধিকার ডাক্তার রে, গে দাঁড়ালেই দাওয়াই লিখে দেয়। বুঝলেন সেলিমবাবু, স্টেপ বাই স্টেপ পরীক্ষা করে যা দেখলাম, জরায়ের মুখে দগদগে ঘা, সার্ভাইকাল ইরোশন ডিউ টু ক্রনিক সার্ভিসাইটিস। ঘা থেকে দুর্গন্ধযুক্ত সাদা স্রাব বেরোচ্ছে। টর্চের আলোয় দেখলাম ভেজাইনার সামনের দিকে পেচ্ছাপের থলি আর পিছন দিকে পায়খানার দাঁত ঝুলে পড়েছে, সিস্টোসিল আর রেক্টোসিল। এরপর শান্তভাবে গফুরের পিঠে হাত দিয়ে বললাম, রাগ করো না, শোনো, তোমার বইয়ের অবস্থা ভালো নয়। ঘরে ডেলিভারির সময় দাইমা সময় মতো প্রস্রাবের থলি আর পায়খানার রাস্তা গার্ড না করায়, ভ্যাজাইনাল ওপেনিং কেটে না দেয়ায় প্রস্রাবের থলি আর পায়খানার রাস্তা ঝুলে গেছে। তাই প্রতিনিয়ত প্রস্রাবের থলি আর পায়খানার রাস্তা থেকে বাজে ঘা সৃষ্টি হয়েছে। সেই ঘা একদিন ক্যান্সারে পরিণত হতে পারে। তাই অবিলম্বে তার চিকিৎসার প্রয়োজন। ওকে চিকিৎসা করতে হবে, অপারেশন করতে হবে। ডাক্তার, এতক্ষণ অনেক সহ্য করেছি, দেখো এই তোমার লেকচার শোনার জন্য আমি এখানে আসিনি। দেখো ডাক্তার, এই সাদা সেরা পেশাব আর পায়খানার গন্ডগোলের রুগী তুমি খুঁজলে 2-4টে এমনিতেই পাবে। তা তুমি কি সকলের অপারেশন করতে যাবে? হ্যাঁ, আর ক্যান্সার ও যদি নসিবে থাকে হবে। তুমি আমি কি করতে পারি বলো? কিচ্ছু করতে পারিনি। হ্যাঁ, আদর চলে আয় বলছি, চলে আয়। এবার যদি না যাবি তো মার খাবি বলে দিচ্ছি। হ্যাঁ, এদিকে এদিকে শোন, আমি এর থেকে অনেক ভালো ডাক্তার আমি তোকে দেখাবো। এ ডাক্তারে আমার দরকার নেই। চল চল দেখি, চল। তারপর কি আর যোগাযোগ করেছিল? না, আমি আর খোঁজ করিনি। এরপর 1995 সালে, হ্যাঁ অক্টোবর মাস, পুজোর ঠিক আগেই, আমি তখন ক্যান্সার হসপিটালে গাইনোকোলজি ওয়ার্ডের আউটডোর পেশেন্ট দেখছি। সামনে টেবিলে টিকিটের স্তূপ, তার মধ্যে থেকে একটা টেনে নিয়ে ডাক দিলাম, আতর বিবি। সিস্টার দত্ত, আতর বিবিকে ডাকুন তো। আতর বিবি, আতর বিবি। বসুন। হ্যাঁ বলুন। কাগজগুলো ঘাঁটতে ঘাঁটতে বহু ডাক্তারের পুরনো প্রেসক্রিপশন পেলাম, প্রায় 6 বছরের হিস্ট্রি। ভদ্রমহিলা সাদাস্রাবের রুগী, মেলামেশা করলে রক্তস্রাব হয়, মাঝে মাঝে ভেজাইনা দিয়ে মাংসের খণ্ড বেরিয়ে আসে। এরপর কি ডাক্তার বাবু, চিনতে পারছেন এই আতরকে? আতর?
তুমি এতদিন কোথায়, কাকে দেখালে? ডাক্তারবাবু, গত 5 বছরে আমার স্বামী আমাকে কোথাও ডাক্তার দেখায়নি। গ্রামের হাতুড়ে ডাক্তারের অনেক ওষুধ খেলাম, তারপর জল পোড়া তেল পোড়া তো লেগেই রয়েছে। গা দিয়ে দুর্গন্ধ বেরোয়, নিজেই টিকতে পারি না। দুর্গন্ধে কেউ আমার পাশেও বসতে চায় না। সে কি, তোমার স্বামীকে দেখছি না, সে আসেনি? সে তো আমাকে 1 বছর আগেই ছেড়ে চলে গেছে। সে কি? আমার বাপের বাড়ির লোকেরা জোর করে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে গেল। ওখানে জরায়ু কেটে পরীক্ষা করে দেখা গেল আমার ক্যান্সার হয়েছে। কোনো রিপোর্ট হয়েছে? হ্যাঁ ডাক্তারবাবু। দেখি। তোমার স্বামী জানে তোমার ক্যান্সার হয়েছে? সেটাই তো কাল হলো ডাক্তারবাবু। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। তোর সঙ্গে থাকলে আমারও ক্যান্সার হবে। চল। গফুর আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, বলেছে আমার সাথে থাকলে নাকি ওরও ক্যান্সার হবে, সঙ্গে আমার এই বাচ্চাগুলোকেও। পাড়া পড়শিরা কত বোঝালো, কিছুতেই কোনো কাজ হলো না। গফুর আমাকে তালাক দিয়ে দিয়েছে। আমি এই বাচ্চাগুলোর জন্য আর কয়েকটা বছর বাঁচতে চাই। তোর আমরা বাঁচাতেও জানি না আর মারতেও জানি না। তুমি তোমার আল্লাহকে স্মরণ করো, তিনি তোমাকে পথ দেখাবেন। চলুন চলুন, টেবিলে শুয়ে পড়ুন। আবার পরীক্ষা করে যা পাওয়া গেল তা হলো এন্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল দিয়ে বেশ প্রস্রাবের থলির ফুটো দেখা যাচ্ছে, যা থেকে অনবরত প্রস্রাব বের হচ্ছে। একে বলে VVF। জরায়ুর ক্যান্সার প্রস্রাবের থলি ফুটো করে দিয়েছে। পায়খানার ধারে আঙুল দিয়ে দেখলাম পেলভিক ক্যাভিটি গ্রোথে একেবারে ভরে গেছে। সবকটি লক্ষণই কিন্তু ক্যান্সার সার্ভিক্স স্টেজ 4। আচ্ছা, এরপর ওই মহিলা কতদিন বেঁচেছিল? তা প্রায় 1 মাস পরেই রেনাল ফেলিওরে মারা যায়। জানো, মরার ঠিক 2 দিন আগে 2 পা জড়িয়ে ধরে খুব কেঁদেছিল আর বলেছিল আমার 4টি বাচ্চাকে একটু দেখো ডাক্তারবাবু। আচ্ছা, তারপর কি করলেন? অনেক কষ্টে একটা বোর্ডিং স্কুলে ব্যবস্থা করতে পেরেছিলাম। হয়তো আতরে আত্মা শান্তি পেয়েছে। আচ্ছা ডক্টর চৌধুরী, আপনার কি মনে হয় না এই আতরের অকাল মৃত্যুর জন্য ওই হাতুড়ে ডাক্তার অনেক বেশি দায়ী? ওরাই ওই গফুরকে অনেক বেশি মিসগাইড করেছে? না, আমার মনে হয় গফুরের মানসিকতাই দায়ী। আর হাতুড়ে ডাক্তারের কথা যখন বললে, তাহলে শোনো। আমি তখন সবেমাত্র MD পাস করে বেরিয়েছি। আমার প্রথম লক্ষ্য ছিল একটা বিশেষ জায়গাকে কেন্দ্র করে। সেই জায়গাটির নাম সাগরদ্বীপ। আপনি কি ডাক্তারবাবু? আমি প্রথম। ও আচ্ছা আচ্ছা, দিন দিন, ব্যাগগুলো আমাকে দিন। চলো। হ্যাঁ, আসুন। বদন ভাই, আর কত দূর? রিক্সা ভ্যানে এখান থেকে 5 মিনিটের পথ। ঠিক আছে, চলো।
ডাক্তারবাবু। ও হ্যাঁ, বসুন। নিচে নয়, চেয়ারে বসুন। হ্যাঁ বলুন। বাবু, আমার নাম সফর আলী, আর ও আমার বিবি, ফুল বিবি। অনেক অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি বাবু। কি হয়েছে তোমার স্ত্রীর? আগে আমাদের 10-12 বছর বিয়ে হয়েছে, কিন্তু কোনো বাচ্চা কাচ্চা এখনো হয় নাই। অনেক খরচ করেছি। এই সাগরদ্বীপে যত নাম করা হাতুড়ে ডাক্তার আছে তাদের সবাইকে আমি দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয় নাই। 2-3টে পাশ করা ডাক্তারকেও দেখিয়েছি। পুরনো কোনো প্রেসক্রিপশন বা কাগজপত্র আছে কি? আছে আছে ডাক্তারবাবু, অনেক কাগজপত্রই আছে। দেখি। এই যে ডাক্তারবাবু। এ কি, আপনার স্ত্রীকে 5 বার ডিসি করিয়েছে? বাচ্চা আসা তো দূরে থাক, জরায়ুর মুখে কিরকম পরিমাণ সংক্রমণ হতে পারে সেটা জানেন কি? হ্যাঁ, আমি কি করবো বলুন? ওনারা বললেন জরায়ু পরিষ্কার করলেই নাকি বাচ্চা আসবে। ঠিক আছে, আমি কয়েকটা টেস্টের কথা লিখে দিলাম। এই সব কটা টেস্ট কিন্তু কলকাতা থেকে করাতে হবে। এখানকার রিপোর্টের উপর আমি বিশ্বাস করতে পারছি না। ঠিক আছে, আপনারা এখন আসুন। ডাক্তারবাবু, এই টেস্টগুলো করালে কি বাচ্চা না আসার কারণ জানা যাবে? আমি সবাইতেই রাজি আছি। আসলে আসলে আমি চাই ফুলের কোলে একটা ছোট্ট ফুসফুটে বাচ্চা আসুক। চেষ্টা করব। আপনারা এখন আসুন, এখন আমি বিশ্রাম করছি। হ্যাঁ, কাল সকালে একবার আসবেন, কিছু কথা বলার আছে। এই দিন ডাক্তারবাবু। ঠিক আছে ঠিক আছে, সালাম। আসতে পারি? কে? চলে আসুন। আপনারা কারা? এত সকালে কি মনে করে? আমার নাম গণেশ বাউরি। আপনার বাড়ির পাশে একটা ছোট্ট ডাক্তারি চেম্বার আছে। আমার ভাইপো সোমনাথ, ওর একটা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি আছে। আমার কাছে কি জন্য এসেছেন সেটা চটপট বলুন। দাঁড়ান, আগে একটা বিড়ি ধরিয়ে নি। কাল সন্ধ্যের সময় এক মহিলা তার স্বামীকে নিয়ে আপনার কাছে এসেছিল কি? তাই তো? তাতে হলোটা কি? ওটা আমার রোগী। আপনি 10 মিনিট দেখেই ওর রোগ বুঝে ফেললেন। আমি নামখানার এক বড় ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট ছিলাম। কলকাতা থেকে মাল কামাতে আসছেন, বুঝি না বুঝি? জলে বাস করে কুমিরের সঙ্গে পাঙ্গা নিচ্ছেন। বেশি ওস্তাদি করলে এখান থেকে হাফিস করে দেব। বেরিয়ে যান, এখান থেকে বেরিয়ে যান, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। হ্যাঁ, এখনকার মতো যাচ্ছি, কিন্তু আমাদের পেছনে লাগার ফল কিন্তু ভালো হবে না। চলে আয় সোমনাথ। বুধন ভাই, আমার জিনিসপত্র গোছাও, আমি এক মুহূর্ত আর এখানে থাকবো না। ডাক্তারবাবু, দয়া করে আর কয়েকটা দিন থেকে যান। আপনার মতো ডাক্তারবাবুরা চলে গেলে এরা কি করে বাঁচবে? আর একবার ভেবে দেখুন। এর পরবর্তী সিদ্ধান্ত নিতে আমার 3 মিনিটও সময় লাগেনি। ঘরের ছেলে ঘরে ফিরে এসে চুটিয়ে প্র্যাকটিস শুরু করে দিলাম। তারপর ওরা যোগাযোগ করেনি? না, বরং সফর আলীর সঙ্গে আমার আবার দেখা হয়েছিল। কি করে? গঙ্গাসাগরেই, ঠিক 2 বছর পর। সে বছর দুর্গাপুজোর ছুটিতে
বন্ধুদের চাপে আমি সাগর দ্বীপে বেড়াতে গেছিলাম। চলো পৌঁছাবো, তাড়াতাড়ি যাওয়া যাক। সখীবাবু, আমরা একটু হইহুল্লোড় করব, একটা পিকনিকের ব্যবস্থা করে দিন। নিশ্চয়ই ব্যবস্থা হবে। আমারই এক পরিচিত ভদ্রলোক আছেন, উনি আপনাদের সব ব্যবস্থা করে দেবেন। ওনাকেই আমি ডেকে পাঠাচ্ছি। ওকে, ডান। কে? সফর? সফর? সফর তুমি? আরে এসো এসো, এদিকে এসো। এই শোনো, তোমার সঙ্গে কিছু কথা আছে, এদিকে এসো। কি সফর? তুমি তো এই 3 বছর একেবারে বুড়িয়ে গেছো, চুল দাড়ি একেবারে সব পেকে গেছে। এই 3 বছরে কত ঝড় ঝাপটা গেল মাথার উপর দিয়ে। আপনি যে আবার এখানে ফিরে আসবেন সেটা কল্পনাও করতে পারিনি। সেদিন গণেশ আপনাকে ওসব কথা থাক সফর। ওই দিনের পুরনো স্মৃতি আমি আর মনে রাখতে চাই না। ডাক্তারবাবু, বলছিলাম কি, ঘরে বসে না থেকে চলুন না আমার সাথে, চারপাশটা একটু ঘুরে দেখবেন, পিকনিকের কথাও হবে। যাবে? চলেন। চলো। আচ্ছা সফর, তোমার বউ কেমন আছে? চলুন না আমার বাড়ি, আপনাকে দেখলেও খুশি হবে। তোমার বাড়ি কত দূর? এই তো ওই বালিয়াড়ি বেরোলেই আমার খবর। আসেন আসেন ডাক্তারবাবু, আসেন। বসেন বসেন ডাক্তারবাবু। সফর, তোমার বউ কোথায় গেল? ফুলকে তো দেখছি না। কই বললে না তো? উল্টো আপনার সামনেই আসে ডাক্তারবাবু। কই, তাকে তো দেখতে পাচ্ছি না। এই বিধির নিচে চিরকালের মতো ঘুমিয়ে আসে ডাক্তারবাবু। ফুল ফুল দেখ 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 না, একবার খেয়ে দেখ।
ডাক্তারবাবু 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 এসছে, ডাক্তার এসছে, ডাক্তার একবার ফুল, একবার চেয়ে দেখ ফুল, ডাক্তারবাবু এসছে। তুই ডাক্তারবাবুকে বল, ডাক্তারবাবুকে বল যে তোর আর বাচ্চার দরকার। ডাক্তারবাবু কিছু মনে করবেন না, বৌদি চলে যাবার পরে দাদা একেবারে হাতপাগল হয়ে গেছে। ফুলের কি হয়েছিল? আমাদের গ্রামের হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসার জন্য বৌদি মা হওয়ার ক্ষমতাটাই হারিয়ে ফেলেছিল। তাই গ্রামের মেয়েরা বউরা সবাই মিলে বলতো বৌদি নাকি বাজা হয়ে গেছে। বৌদি সহ্য করতে না পেরে বৌদি গলায় দড়ি দিয়ে মারাই গেলেন। বলুন তো সেলিম বাবু, ফুলবিবি অকালে চলে যাওয়ার পিছনে কে দায়ী? আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সংসার, না গণেশ বাউরির মতো পাষণ্ডরা? দাদা বৃষ্টি থেমে গেছে, চলুন। ও ঠিক আছে, চলো চলো সেলিম। হ্যাঁ চলুন। সরি সেলিম বাবু, আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। ইটস ওকে। চারপাশের পরিচিত সমাজে কত আতর বিবি, ফুল বিবি নীরবে কষ্ট পাচ্ছে। আপনারা সক্রিয়ভাবে এগিয়ে আসুন, আধুনিক চিকিৎসার সুযোগ নিন, রোগমুক্ত সুস্থ সমাজ গড়ে তুলুন।